নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ফোন আমার সেই জারবেলাটায় ছাদে এসে দেখলাম সুন্দর ফুল ফুটেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে একটা সবাই ফুটেছে, আরও নিচে বেশ কিছু কড়ি আসতে শুরু করেছে। ওই যে, তো দেখা যাক আমার ছাদ বাগানের নতুন সদস্য। ছাদে গিয়ে মনের সুখে একটু ছবি টবি তুলে নিলাম, আর মনটা অনেকটা চাঙ্গা হয়ে গেল। চলো এবার কাজ শুরু করি। সকালবেলা চলে এসেছি, এই যে দেখো। তো আজকে মেয়েদের স্কুল ছুটি রয়েছে আজকে, ওই জন্য আমার খুব একটা তাড়া নেই, আর টিফিন বানানোর চাপটাও নেই সকাল সকাল উঠে। তো রোদ উঠে গেছে দেখো এখন, আর আমি কিন্তু ধীরে ধীরে কাজ করছি। এমনিতে শীতের কালটা না আমার পক্ষে খুবই কষ্টকর, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে, আর আমার ঠান্ডায় এত অ্যালার্জি যে সামান্য ঠান্ডা আমাকে ভীষণ কষ্ট দেয়। অলরেডি এখনও দেখছো নাক মুখ আমার পুরো বন্ধ, আর কি বুঝতেই পারছো কথা শুনে যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো এই যে এখানটা একটু পরিষ্কার করে নিলাম, বেশ কিছুদিন হয়েছে এখানটা প্রচণ্ড অগোছলো ছিল। শ্বশুর বাৎসরিক কাজের সমস্ত জিনিসপত্র এখানটা এনে রাখা হয়েছিল বলে এখানটা প্রচণ্ড আর কি ঝঞ্ঝাট জঞ্জাল জমে গেছিলো। এটা সেটা ফুলের আর কি ফুল টুল এটা সেটা ছিল, সেগুলো শুকিয়ে গেছিলো। তো একটুখানি ভালো করে সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে মুছে নিলাম। আর গ্রিলটাতেও একটুখানি দেখলাম ঝুলকালি ধুলোমালি পড়েছে, সেটাকেও একটু হালকা হাতে একটু মুছে নিচ্ছি সকাল সকাল। আর রোদ পড়েছে না, ভীষণ ভালো লাগছে রোদ্দুরে এখানে বসে না কাজটা করতে। তো চলো অন্য অন্য কাজগুলো করতে হবে। ঘরটা ঝাড়ু দিয়ে, ঘরটা মুছে নিয়ে, উঠান ঝাড় দিয়ে তারপর কিন্তু রান্নাবান্না শুরু করতে হবে। ফুলগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু আমি ওই যে আমার ছাদ বাগানের ওখানে বেড রেডি করার জন্য কিন্তু জৈব সার বানাবো। তো সেগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি ঘরটাকে মুছে নেব। ঘরটা মুছে না হলে আমার মনে হয় দিনের প্রথম কাজটাই মানে অসম্পূর্ণ রয়ে গেল। তো এই জন্যে প্রথমেই আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই শীতের দিনে ঘর মুছতে একটু কষ্ট হয় বটে, কিন্তু তারপরেও কিন্তু ঘরটা মোছাটা খুবই আর কি জরুরি হাইজিনের জন্য। তো আমি সকালবেলা উঠে কিন্তু এই যে ঘরটা মুছে নিতে পছন্দ করি, তাহলে আমার মনে অনেকটা শান্তি পাই। আর এখন দেখো কিন্তু খুব বেশি ভিজে নেই, হালকা ভিজে ভিজে আছে, কালকে ধুয়েও রেখে দিয়েছিলাম। তো সেই অবস্থাতেই কিন্তু মুছছি, কারণ পুরো পরিষ্কার আছে মপটা। আর আমি একটু হালকাভাবেই ধুয়ে মুছে নিচ্ছি, কারণ শীতের দিন তো বেশি জল দিলে না শুকাতে আর কি দেরি হয়, ফ্যানটা চালাতে পারি না। তো সেই জন্যে কিন্তু একটু হালকা আর কি কম জলে আর কি মোছা মোছা আর কিভাবেই আর কি ঘরটা মুছে নিচ্ছি, তাহলে খুব সহজেই কিন্তু ঘরটা শুকিয়ে যাবে। প্রতিদিনের মতো আজকেও শাক তুলতে যাচ্ছি। সকালবেলা হওয়া মানেই শাক তোলা, আর শাক ছাড়া আমাদের একদিনও চলে না। তো সেই জন্য চলো তাহলে জমি থেকে শাকটা তুলে নিয়ে আসি। তো বাড়ির সামনের এই এক ফালি জমিতে কিন্তু আমার বেশ কিছু শাকসবজি হয়েছে, আর সেইগুলো কিন্তু প্রতিদিন আমার কোনো না কোনো সবজি আর কি রান্নার কাজে আমি লাগিয়েই নিই। তো আজকে দেখো তুলবো এই যে মটর শাক। আর এই মটর শাকটা কিন্তু তোমাদের দাদা আর আমার মেয়ে আর আমি সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। শীতের রোদ গায়ে মেখে শাকসবজি তোলার যে কি আনন্দ সেটা তোমাদের বোঝানো যাবে না। নিজের জমিতে নিজের হাতের বানানো শাক নিজে হাতে তুলে রান্না করে খাওয়া, এই পুরো প্রসেসটাই কিন্তু ভীষণ আনন্দের। আমার তো ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিনই সময় পেলে এরকমভাবে শাক তুলি সকাল হলে। হয়তো দু একদিন সেটা মিস হয়, অন্য অন্য রুটিনটা যেদিন একটু চেঞ্জ হয়, কোথাও নিমন্ত্রণ থাকে সেদিন। তবে শাক খেতে না পারলে কিন্তু আমাদের সারাদিন মনটা কেমন আইঢাই করে, প্রাণটা আইঢাই করে আর কি। শাক খাওয়া হলো না আজকে। শাকগুলো না একটু দেরি হয়ে গেলে ডগা কাটতে ফুল ওই রকম ফুল এসে যায়, ফুল হয়ে গেলে কিন্তু শাক তেতো হয়ে যায়। সেই জন্য কিন্তু নিয়মিত ডগা কাটার দরকার। যেমন এইটা দেখো এখানে এই যে ফুল এসেছিলো, ডগা কাটে দিয়েছি বলে কিন্তু আর ফুলটা আর কি এখন সাইড দিয়ে ডালপালা ছাড়বে, আর নতুন করে ফুল আসতে পারবে না। কিন্তু এইটা ডগা কাটা হয়নি বলে যে ফুল এসে গেছে। তো আমি এরকম নতুন নতুন কচি কচি ডগাগুলো কেটে নিচ্ছি। আর এইরকম 2-3 পাতার ডগা কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে ধনে পাতাটা কি সুন্দর ফুল ফুটেছে বলো। আমার এই এক ফালি বাগান আমার যে কি মানসিক শান্তি যায়। যেমন এই ধনে পাতাটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর পাতাগুলো দেখতেও কি দারুণ লাগছে। পাতার এই যে দেখো এই যে সরু এই নকশাগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। তো চলো শাক তো আমার মোটামুটি তোলা হয়েই গেছে। দেখো এইটুকু শাকই নিয়েছি, ঝোল করব আজকে। তো চলো ঝোল করব না সেদ্ধ করব দেখা যাক। ইচ্ছা আছে ঝোল করার, তবে সেদ্ধ দিতে পারি। গিয়ে দেখি, তোমার দাদাকে জিজ্ঞাসা করবো, সামনে তো পড়াচ্ছে ঘরে, যেটা বলবে সেটাই করব। তো চলো ঘরের দিকে যাওয়া যাক এবার। ভাত তো বসিয়েই এসেছি। তো অবশ্যই ঠিক হলো যে না সেদ্ধ দেব, সেদ্ধ করব এখন, তারপরে দুপুরে অন্য রান্নাবান্না আছে। তো এখানে দেখো মেয়েরা উঠে পড়েছে। আমাদের বাড়ির নাম রায়ভিলা, এটা ইনভার্টেড কমার মধ্যে।
তো মেয়েকে আমি এখানে বাংলা আমাদের বাড়ি রচনাটা লিখে দিচ্ছিলাম। স্কুল থেকে ম্যাম আর কি একটা লিখিয়ে আছে, তো সেটা শর্ট করে। আর দেখো নিজের নিজের বাড়ির নিজের নিজের পরিবেশ তো নিজের মতো করেই হয় না, সেটা তো সবার মতন কমন হয় না। তো আমি আমাদের বাড়িটা সম্পর্কে লিখে দিলাম, আমাদের কয়টা কী আছে, মানে বাড়ির রচনা যেটা হয় সেটা লিখে দিলাম। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নিজের পড়াশোনায় আমার নিজের টাচটা দিতে, মানে আমাদের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে। আমি মনে করি তাহলে পড়াশোনাটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো ওকে বড় মেয়েকে তো পড়তে বলেছি, ও বসেছে পড়তে, আর ছোটো মেয়েকে এটা লিখে দিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের পড়াশোনায় নিজেই হেল্প করতে। আমি মনে করি একটা মা যত সহজে, যত সুন্দর করে, যত আর কি বুঝিয়ে, যত ভালোভাবে তার বাচ্চাকে শেখাবে, পৃথিবীতে আর কেউ অত ভালো পারবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। হ্যাঁ, অনেকেই আছে টিউশন দেয়, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি মনে করি আমার বাচ্চাকে আমি সবচেয়ে বুঝতে পারবো তার সমস্যাটা কোথায়, আমি যতটা বুঝতে পারবো তার অসুবিধা কোথায় হচ্ছে। তারা যতটা আমার সঙ্গে প্রাণ খুলে বলবে, টিচারের কাছে হয়তো ততটা খুলে বলতে পারবে না কোথায় ওর সমস্যা হচ্ছে। তো আমি ভীষণ পছন্দ করি আমার বাচ্চাদের নিজের সাথে, মানে নিজে হাতে করে ধরে শেখাতে, সব কিছু নিজে পাশে বসে ওদের শেখাতে ভালোবাসি, পড়াতে আমি ভীষণ পছন্দ করি। তো দুই মেয়েকে আমি কিন্তু এখনও পর্যন্ত নিজেই আর কি দেখভাল করি ওদের পড়াশোনার ব্যাপারটা। ওদের বাবা চেষ্টা করে না তা না, কিন্তু ও তো নিজের সংসারের উপার্জন নিয়ে ব্যস্ত থাকে। তো আমি সবসময় চেষ্টা করি মেয়েদের পড়াশোনার দায়িত্বটা নিজে আর কি সামলাতে। যখন না পারি তখন ওর বাবার হেল্প নিতে হয়। আর বড় মেয়ের একটা ম্যাথসের টিচার দেওয়া হয়েছে, ওই পর্যন্ত শুধু ম্যাথসটাই সে দেখিয়ে দেয়, বাদবাকি সাবজেক্টগুলো আমি চেষ্টা করি তাকে মেয়েদেরকে হেল্প করতে, এবং বলি তোমরা নিজেরা বই থেকে পড়ো। আমি বই থেকে পড়ায় বিশ্বাসী, নোটসপত্র গুলে খাওয়ানোর ব্যাপারে আমি অতটা বিশ্বাসী নই। আমি মনে করি বাচ্চারা নিজেরা তাদের বই থেকে যতটা ভালো শিখবে, হ্যাঁ রেফারেন্স বই অবশ্যই দরকার আছে, কিন্তু তার আগে দরকার আছে নিজের বইটাকে পড়া। তো সেটাই করি। তো ওদের খাইয়ে এই যে পড়তে বসাচ্ছি, আমি এটা লিখে দেবো, ও মুখস্থ করবে, ততক্ষণে কিন্তু আমি আমার সংসারের কাজবাজগুলো সামলাবো। বড় মেয়েরও পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা, বাংলার ক্লাস টেস্ট, তারপর ফিজিক্সের ইউনিট টেস্ট আছে। তো তাকেও কিন্তু নোটসপত্র আর কি রেডি করতে হেল্প করতে হয়। সংসারের পাশাপাশি এই সব কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি যে অনেক সময় তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিকমতো শেয়ার করতেও পারি না। তবে আমি মনে করি তাতে আমার দুঃখিত হওয়া বা দুঃখ পাওয়ার কারণ নেই, কারণ একটা মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে তার সংসার সামলানো, একটা নারীর দায়িত্ব, তারপর তার বাচ্চাদের সামলানো, তারপর তার বাকি কাজকর্ম, তাই না? তো দেখো আমরা তো কাজকর্ম সবাই করব, কিন্তু যদি বাচ্চাদের ঠিকঠাক করে মানুষ করতে না পারি, কোনো কিছু করেই কিন্তু কোনো লাভ নেই, তাই না বলো? তো দেখো রোদ্রে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে রোদ্রে আবার চলে এলাম। ওদেরকে তো মেয়েকে রোদ্রে যে বসেছি, এরকম চল বাবা একটু রোদ্রে বসে, আমি রোদ্রে বসে কাজ করছি, মেয়েও পাশে বসে পড়ছিল। তো এই যে এখন রান্নাবান্না হচ্ছে, আজকে হচ্ছে দেখো এই যে কাঁচা টমেটো দিয়ে রুই মাছের তরকারি করছি, একদম মাখা মাখা করে। এটা মেয়েরা খেতে চেয়েছে। এই যে তারপর দেখো বাড়িতে তোমার দাদা একটু চেয়ার কিনবে, তো আমাকে ডাক দিল। তো আমরা চেয়ার কিনছি, 4টে চেয়ার কিনেছি, খুবই কম দামে দিয়েছেন ভদ্রলোক। চেয়ারগুলো খুবই আর কি কম দামেই হলো, সস্তাতেই হলো, খুব খারাপ কোয়ালিটি এমনটা নয়। তবে উনি এই যে ডেলি বাড়িতে বাড়িতে বিক্রি করেন, তো বাইকে করে কম দামে উনি দিতে পারলেন। তো ওই 4টে চেয়ার আমরা নিয়েছি, আর তোমার দাদা বললো খুব পছন্দ হয়েছে। তো এবার চলে এসেছি সন্ধ্যাবেলায়, সারাদিন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কাজকর্ম, মেয়েদের পড়ানো নিয়ে সত্যি ব্যস্ত আছি, পরীক্ষা ওদের, সেই জন্যে কিন্তু আমি আর আমার নিজের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ওদের পাশে বসে থাকতে হচ্ছে আমার। তো বসলে তো তোমরা জানো খিদে পেয়ে যায় আর ভালো কিছু খেতে মন চায়। তো ওই জন্য মেয়েরা বললো মা একটু পিঠে বানাও। পৌষ পার্বণে আমি পিঠে বানাতে পারিনি, মেয়েদের পরীক্ষার চাপেই কিন্তু সত্যি হয়ে ওঠেনি। তো আজকে মেয়েরা খুব ধরেছে, তারপর শ্বশুরমশাইয়ের বাৎসরিক গেল, সেই সব কাজকর্ম গেল বলে না আমি আর করে উঠতে পারিনি। তো আজকে মেয়েরা খুব ধরেছে। এখন এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি, একটু পিঠা বানাবো, সাজ পিঠা বানাবো, আর রান্না করবো চিকেন। তোমার দাদা চিকেন এনে দিয়েছে অলরেডি। আর এই সাজটা না আমার সত্যি পিঠেটা খুব ভালো হয়, আর মাটির সাজে আমার করতে ভয় লাগে, ফেটে যায়। তবে এই সাজটা আমি ভালো মানে সুবিধা হয় আমার বলতে পারো, কারণ আমার না অতটা সময় দিয়ে করার সময় নেই। আমার বাচ্চাদের আমি এতটা সময় দিতে হয় আমার ওদের পাশে, ওদের পড়াশোনাতে, যে আমার এই অন্য সময় অন্যদিকে সময় দেওয়ার মতো সত্যি সময় থাকে না। তো আমি যেটাতে সুবিধা হয় সেটাতেই করি। এই যে দেখো এই যে এখন ধনেপাতাকে কুচি করছি, চিকেন রান্না করব, আর হচ্ছে পিঠাতে একটুখানি দেবো ধনেপাতা। বানানোটা খুবই আর কি একটা খুব সতর্কভাবে, খুব সাবধানে এই ব্যাপারগুলো করতে হয়। কিন্তু কি বলো তো, আমাকে তো করতেই হবে, আমার মেয়েরা খেতে চেয়েছে, আমি যেমনই পারবো তেমনই বানিয়ে দিতে হবে। তবে এই সাজটা আমি দেখেছি যে বানালে পরে পিঠাগুলো ফুলুক না ফুলুক, খুব সেদ্ধটা ভালো হয়ে যায় ভেতরটা, আর কিন্তু ক্রিস্পিও হয়। তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো এই যে ধনেপাতাগুলো কিন্তু আমি এখন কুচি করে নিয়েছি, আর এবার দেখো এর সঙ্গে কিন্তু এই যে গরম জলে
চালের গুঁড়িটাকে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু পুরো একদম স্মুথ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ওদিকে আলুটাও ভাজছি চিকেনের জন্যে, তো একসঙ্গেই তাড়াহুড়ো করে করছি। আর এবার কিন্তু আমি দেখো ওই আমার শাঁসটাতে কিন্তু একটু অয়েল ব্রাশ করব, অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আমি পিঠেগুলোকে বানাবো। তো এই যে আমার ব্যাটারটা রেডি, একটু লবণও দিয়ে দিয়েছি এর সঙ্গে, আর একটু লবণ এবার মিশিয়ে নিলাম। তারপরে এবার আমি কিন্তু এইগুলোকে সুন্দর করে কিন্তু আরেকটু ভালো করে আর কি নাড়িয়ে নেব, নাড়িয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেব। আর এখানে দেখছো অয়েলটা কিন্তু এই যে আমার ব্রাশ করা হয়েই গেছে অলরেডি। আর তারপরে কিন্তু আমি এটাকে বসাচ্ছি। অয়েলটা ব্রাশ করে নিলে কী হয়, একটা পিঠাও কিন্তু একদম লেগে যায় না, স্টিক হয় না। তো ওই যে অনেকগুলো পিঠা কিন্তু হয় আমার, দেখেছো এই শাঁসটাতে কতগুলো পিঠা হয় বুঝতে পারছো। 12টা পিঠা হয় কিন্তু একসঙ্গে, অনেকগুলো পিঠা, তাই না বলো? 12টা পিঠা হওয়া মানে অনেকগুলো পিঠা, এক খোলা খেলেই কিন্তু একবারে পেট ভরে যায়। তো মেয়েদের বললাম একটু দেরি করে খেতে পারতি, তা বলছে না মা একসঙ্গে এখনই দেরি করে খাবো না। তো ওদের সঙ্গে সঙ্গে কিন্তু একটু এটাতে আর একটু কাঁচা লঙ্কাও আমি আর কি ভালো করে মিশিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি। আর একটু মিশ্রণ আলাদা করে রেখে দিয়েছি, ওইটা দিয়ে প্লেন করে দেবো। তো এইভাবে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিতে হবে, হয়ে যাবে। আর তারপরে কিন্তু একটুখানি এই যে ঢাকা দেওয়ার পর একটু খুলে নিতে হবে, খুলে নিয়ে 2-3 মিনিট রেখে দিলে তাহলে কী হবে, ভেতরটা এই যে খুলে তারপর 2 মিনিট না, এই মিনিট খানেক মতো কম আঁচে রেখে দিলে কী হবে, বাইরেটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। আর দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি শাঁস পিঠাগুলো কিন্তু ক্রিস্পি খেতে ভালোবাসি, তো মেয়েরা অতটাও ক্রিস্পি খেতে ভালোবাসে না, ওই জন্য তুলে নিলাম। ভেতরের 3টে আমি খাবো, বাইরেরগুলো ওরা খাবে। পড়াচ্ছে আর পড়িয়ে উঠলেই কিন্তু আমি একসঙ্গে খাবো। তো পিঠেটা তখন বানাবো। আর ভাতও রয়ে গেছে, সকালে বেশ খানিকটু ভাত রান্না করেছিলাম। আর এদিকে কিন্তু একটু রুটিও বানাবো, মানে যে যা খাবে সেইটা আর কি। আটাটাও মাখা রয়েছে ফ্রিজে, তো বের করে নিলে বানানো হয়ে যাবে। দেখো এখানে পিঠাগুলো কিন্তু এই যে খুব সহজে উঠে যাচ্ছে, তো একটাবার পড়েও গেল। হ্যাঁ, তো দেখো কত সহজে কিন্তু পিঠাগুলো হচ্ছে। হ্যাঁ, পিঠাগুলো হয়তো ওরকম অত সুন্দর ফুলছে না, তবে আমি এর মধ্যে সুজিও মেশাইনি, বেকিং সোডাও মেশাইনি। আমার মনে হয় এইগুলো মেশানোর কোনো প্রয়োজন নেই। আমাকে খুব ভালো ফুলতে হবে এমন কোনো কথা নেই, তবে সুজিটা মেশানো যেতেই পারতো, কিন্তু আমার তাড়াহুড়ো রয়েছে বলে মেজকে মেশালাম না। আর বেকিং সোডা মেশাতে আমি পছন্দ করি না খাবারের মধ্যে, যতটা কেমিক্যাল ফ্রি খাওয়া যায় বেকিং সোডা খাওয়া যায়, হয় না, তবে আমার ভালো লাগে না এই আর। তো দেখো সব কিছু কিন্তু এই একটা করে তুলে নিচ্ছি, আর অনেকগুলো পিঠা একসঙ্গে আমার এই ধনে পাতাগুলো কিন্তু নিজের বাগানের ধনে পাতা এবং দেশি ধনে পাতা, তাই জন্য কিন্তু খেতে আরো অনেক বেশি স্বাদ হয়েছিল। নিজের হাতে বানানো নিজের বাগানের দেশি ধনে পাতার কিন্তু ফ্লেভারটা সত্যি বাজারের থেকে অন্যরকম হয়। হ্যাঁ, বাজারে চাষের ধনে পাতা হয়, দেশি ধনে পাতাও হয়, কিন্তু নিজে হাতে বানানো জিনিসের তার পুষ্টিগুণটা অনেক ভালো হয়, কারণ এটা তো অর্গানিকভাবে বানানো, কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি। সেই জন্য দেখো এক থালা পিঠা কিন্তু এই যে হাজির। তো দেখো চিকেনটাকে এখানে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে একটুকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ঢাকা দেব। আর তারপরে কিন্তু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুটা রাখার পর দেখবো খানিকটু বেশ খানিকটু জল বেরিয়ে গেছে। তো তারপরে আমি কিন্তু ওই যে মশলাটা আর কি রেডি করেছি, আগে বললাম তোমাদের, আদা দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা আর একটু আর কি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেইটা এটা দেখো নাড়ি চাড়িয়ে দিলাম। তো মেয়ে বলছে মা এইটুকুতে হবে না, আরেকটু মাংস দাও। তো তারপরে আরেকটু মাংস দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখবে চিকেন থেকে না বেশ খানিকটা জল বেরিয়ে আসবে, তো জলটা বেরিয়ে চিকেনটা বেশ হাফ সেদ্ধ হয়ে আসবে। তো ওই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেবো। তো দেখো এরকম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বাকি চিকেনটাকে কিন্তু আমি তুলে দিয়েছি, মেয়েদের মোমো বানিয়ে দেবো একদিন আবার চিকেন রান্না করব। তো দেখো এই যে পিঠা আরেকবার হয়ে গেল, ওইটা ওদেরকে দিয়ে দেব তুলে, দু বোন ওরা খেতে থাকবে। আর তোমার দাদার পড়ানো হয়ে গেলে তারপরে আমরা কিন্তু একসঙ্গে চিকেন দিয়ে, তোমার দাদা ভাত খাবে, আমি একটু পিঠা খাবো, আর মেয়েরা বলছে একটু রুটি খাবে, তো সেইগুলোও কিন্তু আমি রেডি করে নেব। আর পিঠাগুলো দেখো বেশ ক্রিস্পি হচ্ছে, তোমরা চাইলে ক্রিস্পি নাও করতে পারো, কিন্তু এইরকম একটা প্যান কিন্তু ভীষণ উপকারী। আমাকে অন্তত 5-7 বছর আগে এই প্যানটা কিনে দিয়েছিল, তখন 350 টাকা দাম নিয়েছিল। আর এখন কত দাম হবে আমি ঠিক বলতে পারবো না, তবে হয়তো বা 400 টাকা 450 টাকা এরকম হয়তো দাম হবে। তবে জিনিসটা কিন্তু ভীষণ ভালো। এটা ছিল কুচিনার, কিন্তু কুচিনার আর কি এই যে পিঠা বানানোর এই প্যানটা তোমার দাদা আমাকে কিনে দিয়েছিল। তো একবার এতগুলো পিঠা হয়, পিঠাগুলো ছোট হয় কিন্তু খুব ভালো সুন্দর পিঠা হয়, খুব ভালোই লাগে খেতে। খাওয়া দাওয়ার পর কিন্তু আবার মেয়েদেরকে নিয়ে পড়াতে বসতে হবে, ওই যে পরীক্ষা এসে গেছে না। তো চলো আজকের মতো টাটা।